সম্ভবত 20,000 টাকা বাজেট ক্যাটাগরির সব থেকে সুন্দর ফোনগুলোর একটা হতে যাচ্ছে ভিভো Y29। আসসালামু আলাইকুম। তো ভিভো সদ্য বাজারে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির ফিচার সেটগুলোর মধ্যে কিছু ফিচার আমার মাথায় বেশ ভালো রকমের চক্কর খাওয়াচ্ছে। যেমন এই ফোনটির মূল্য শুরু হচ্ছে 19,999 টাকা থেকে এবং এটার ব্যাটারির ক্যাপাসিটিটা বিশাল 6,500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে 120 হার্টজ ডিসপ্লে অ্যান্ড স্ন্যাপড্রাগন 685। আইয়ো ব্রো, হোয়াট ইজ গোয়িং অন? যাই হোক, প্রসেসরের নাম শুনে হাসা শুরু করে দিয়েন না। এই ফোনের ভেতরে আরো অনেক কাহিনী আছে, এগুলো আমরা আগে জানবো। জানার পর আপনি ডিসাইড করেন যে আপনি হাসবেন নাকি ফোনটাকে কিনে ফেলবেন। তো যথারীতি আজকের আলোচনা ফোনটির ডিজাইন থেকে শুরু করছি। অ্যান্ড আমার হাতে ভিভো Y29 এর 8/256 GB ভেরিয়েন্টটা আছে। দেখতে পাচ্ছেন ক্যামেরা হাউজিং একটা লাইট আছে, একে ডাইনামিক লাইট বলছে ভিভো। সেট করা যাবে ইনকামিং কলস, নোটিফিকেশন, ব্যাটারি লেভেল ইন্ডিকেটর হিসেবে। ফোনের ব্যাক সাইডে ম্যাট ফিনিশ করে দেওয়া হয়েছে, ফলে এখানে আঙ্গুলের ছাপ পড়ে না এবং ধরলেও কিছুটা প্রিমিয়াম ফিল আসে। কিন্তু ফোনটা আপাতমস্তকেই প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। এর বডি ফ্রেমে গ্লসি কালার ফিনিশিং দেওয়া হয়েছে, যেটা দেখতে অনেকটাই অ্যালুমিনিয়ামের মতো। আবার এটা দেখে অনেকে এটার অ্যালুমিনিয়াম বলে ফেলতে পারে। এন্ড গ্লসি ফিনিশিং হওয়ার কারণে এখানে আঙ্গুলের ছাপ পড়ে কিছুটা, যেটা আসলে খুব একটা বিরক্ত করে না আমাকে। আর এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন আছে, যাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা আছে এবং এই সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করেছে। উপরে আছে ভলিউম বাটন। ফোনের উপর সাইডে কিছুই দেখা যাচ্ছে না, লেফট সাইডে সিম ট্রে স্লট, যেখানে আপনারা 2 টেরাবাইট পর্যন্ত কিন্তু এক্সটার্নাল স্টোরেজ অ্যাড করে নিতে পারবেন। আর বটম সাইডে আছে মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং মেইন স্পিকার। ওভারঅল ফোনের ফিট এন্ড ফিনিশিংটা খুবই চমৎকার হয়েছে। আর স্পেশালি বলতে হয় যে এই কালারটা, যেটা আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে। যদিও বাংলাদেশের বাজারে এবার এই স্মার্টফোনটা দুটো কালারে এসেছে, যার একটা হচ্ছে এলিগেন্ট হোয়াইট এবং আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন নোবেল ব্রাউন। আর এই নোবেল ব্রাউন কালারের স্পেশালিটি হচ্ছে যে হোয়াইট কালার ভেরিয়েন্টের তুলনায় এটা আরেকটু স্লিম, 8.09 মিলিমিটার ভার্সেস 8.19 মিলিমিটার, এবং ওজন হচ্ছে 4 গ্রাম কম, অর্থাৎ এটা 204 গ্রাম, ওইটা 208 গ্রাম। যদিও এইটুকু পার্থক্য আসলে তেমন একটা ম্যাটারই করে না, কারণ ফোনটা আলটিমেটলি হাতে আমার কাছে বেশ ভারী মনে হয়েছে এবং লম্বা সময় ব্যবহারে হাতে খুবই আনকমফোর্টেবল লাগে। আর এই ভারী ওজনের পেছনের মূল হোতা সম্ভবত এই ফোনটির ভেতরে থাকা 6,500 মিলিঅ্যাম্পিয়ারের ব্লু ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি। আর এই ব্লু ভোল্ট হলো ভিভোর একটা টেকনোলজি, যার মাধ্যমে তারা এই ব্যাটারির হেলথটাকে 5 বছর পর্যন্ত একটা ইউজেবল রেঞ্জের মধ্যে রাখবে বলে তারা প্রমিস করতেছে। যেখানে আমরা অন্যান্য স্মার্টফোন ব্যবহার করলে দেখি যে 2 বছর কি 2.5 বছরের মধ্যে ব্যাটারি হেলথ 80%-এর নিচে নেমে আসে, সেখানে ভিভো ক্লেম করতে চাইতেছে এই স্মার্টফোনটা আপনারা প্রিটি মাচ 5 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। যদিও ব্যাপারটা ইন্টারেস্টিং, কিন্তু এই বিষয়ে এখনই কনফার্ম বা কংক্রিট কোনো একটা সলিউশন আসা যাবে না, বিকজ 5টা বছর আগে যাইতে হবে, তারপরে আমরা দেখবো যে হ্যাঁ এই ফোনটা আদৌ সার্ভাইভ করতে পারছে কিনা, যেটা এখন আসলে বলা সম্ভব না। আর হ্যাঁ, এই ফোনটা কিন্তু 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্টেড। বক্সের ভেতরে আপনার ফাস্ট চার্জারটা পাবেন, তবে ব্যাটারির ক্যাপাসিটির হিসাবে 44 ওয়াট আমার কাছে একটু কম মনে হইতেছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আমার কাছে কাবাব মে হাড্ডির মতো লাগতেছে, যেটা হচ্ছে এই ফোনটার ভেতরে ব্যবহৃত এসওসি স্ন্যাপড্রাগন 685। আমি আমার বাসায় 2 মাস আগে কেনা একটা জামা হারাই ফেলছি, এখনো খুঁজে পাইতেছি না। কিন্তু ভিভো কিভাবে বছরের পর বছর এখনো স্ন্যাপড্রাগন 865 তাদের স্মার্টফোনে দিয়ে যেতেছে, এটা আমার মাথায় ঢুকতেছে না। যাই হোক, এই প্রসেসরের বেস্ট পার্টটাই হলো যে এটা 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি, যা ব্যাটারির উপর আসলে চাপ কমায়। আবার প্রসেসর নিজেও কিছুটা দুর্বল, ফলে ব্যাটারির উপর আরো চাপ কমে যায়। টুকটাক ল্যাগ দেখতে পেয়েছি রেগুলার অ্যাপগুলো ব্যবহারের সময়, এবং এই ব্যাপারে মূলত এর ইন্টারনাল ইএমএমসি স্টোরেজটা সবথেকে বড় ক্রুশিয়াল রোলটা প্লে করেছে। আর যদি এই ফোনে আপনার গেমস খেলতে চান, তাহলে কিন্তু ক্যান্ডি ক্রাশ অথবা সাবওয়ে সার্ফার টাইপ গেম আপনার জন্য বেস্ট অপশন। কিন্তু এই ফোনের পারফরমেন্সটা এই ফোনে ইউটিউবে 1080p 60 fps পর্যন্ত ভিডিও প্লে করার জন্যই এনাফ, এর উপরে আপনারা যাইতে পারবেন না। অ্যান্ড টকিং অফ ভিডিও প্লেব্যাক, এই স্মার্টফোনটাতে আপনারা পাচ্ছেন 6.68 ইঞ্চ সাইজের 120 হার্টজ এলসিডি ডিসপ্লে, বাট এইচডি প্লাস রেজলিউশন অনলি। অনেস্টলি এই স্মার্টফোনটার ডিসপ্লে আমি প্রথম দেখা এটাকে এইচডি প্লাস মনেই করতে পারি নাই, বিকজ মোটামুটি যথেষ্ট শার্প এবং ক্লিয়ার লাগতেছিল। কিন্তু একটু পরে যখন আমি ফোনের স্পেসিফিকেশন নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, তখন তো আমি আকাশ থেকে বললাম যে দেখলাম এইচডি প্লাস রেজলিউশন। মূলত এখানে ভিভোর একটা সূক্ষ্ম চালাকি আছে, যেটাকে আপনারা ভালো একটা প্র্যাকটিস বলতে পারেন। অবশ্যই এটা খারাপ প্র্যাকটিস না। বিষয়টা হচ্ছে এরকম যে এটার ভেতরে যে অ্যান্ড্রয়েড 15 বেসড ফানটাচ ওএস 15 ব্যবহার করা হয়েছে, এই ইউআই এর ভেতরের সকল এলিমেন্টস, ফন্টস, এই জিনিসগুলোকে খুব ভালোভাবে অপটিমাইজ করতে পেরেছে, ফলে এটা এইচডি প্লাস রেজলিউশনও দেখতে বেশ শার্প এবং ক্লিয়ার লাগছিল। এই ব্যাপারটা আসলে অন্যান্য ফোনের ক্ষেত্রে দেখা যায় না, যাদের ফোনগুলোতে বিশাল বড় বড় ডিসপ্লে দেওয়া কিন্তু এইচডি প্লাস রেজলিউশন। আমি প্রায় বর্তমান সময়ের যে বাজেট ফোনগুলোর এইচডি প্লাস রেজলিউশনওয়ালা বিশাল ডিসপ্লে দেখি, শার্পনেসের ঘাটতি খুঁজে পাই। কিন্তু এটার ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা ছিল ডিফারেন্ট। আর তাছাড়া এই ডিসপ্লে টাচ রেসপন্স আমার কাছে মোটামুটি মানে মনে হয়েছে, নাথিং ফ্যান্সি। আর এটার যে ম্যাক্স ব্রাইটনেস আপনারা ডিরেক্ট সানলাইটে 1000 নিটস পর্যন্ত পাবেন। তো এই ফোনটাতে ভিভো মেনশন করছে দুটো গুরুত্বপূর্ণ প্রোটেকশনের ব্যাপারে, যার একটা হচ্ছে IP64 ডাস্ট এন্ড ওয়াটার প্রোটেকশন এবং আরেকটা হচ্ছে যে অ্যান্টি ড্রপ আর্মার ডিজাইন। বলতে যাচ্ছে তারা এই ফোনটা টুকটাক ড্রপ ইজিলি সার্ভাইভ করে নিবে। তো আসেন দেখি স্মার্টফোনটাকে টেস্ট করে যে এই দুটো বিষয়ে সে টিকে থাকতে পারে কিনা।
এই ফোনটিকে পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি লিটারালি, এবং ফোনটা ঠিকঠাক কাজ করতেছে, কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে ফোনটাকে আমি টেবিল হাইট থেকে অর্থাৎ 2.5 ফিট উচ্চতা থেকে বেশ কয়েকবার ফেলে দিয়েছি, এবং আমি এই অবস্থায় ফোনে ব্যাক কভারটা ইউজ করেছিলাম, বিকজ স্বাভাবিকভাবে সবাই ফোনে ব্যাক কভার ইউজ করে, এবং এই ড্রপসগুলো এই ফোনটা খুব ভালোভাবে সার্ভাইভ করেছে। যদি ব্যাক কভার ছাড়া ফেলে দিতাম তাহলে ফোনটা সার্ভাইভ করতো, বাট তখন হয়তো বা ফোনে একটু ভালো দাগ পড়ে যেত আর কি, এই আর কি। তো সাকসেসফুলি ফোনটা টিকে গেছে, আর যেহেতু টিকে গেছে চলেন এবার আমরা ফোনটার ক্যামেরাটা একটু দেখে আসি। এই ফোনটির পেছনে আছে 50 মেগাপিক্সেল f1.8 মেইন ক্যামেরা, সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পোর্ট্রেট ছবি তোলার জন্য, আর সামনে আছে 8 মেগাপিক্সেল f2.0 সেলফি ক্যামেরা। ক্যামেরা সেগমেন্টে এই ফোনটা আমাকে খুব একটা ইমপ্রেস করতে পারে নাই। সামটাইমস কালারের সাথে একটু 19-20 ঘটনা ঘটে যায়, বাট মোস্ট অফ দ্য টাইম ডে লাইটে ভালো ছবি আসে, লো লাইটে খুব একটা ভালো ডিটেলস পাওয়া যায় না। তবে বিশেষ করে এটার ফ্রন্ট ক্যামেরাটা আমার খুব ভালো লাগছে, যদিও জুম করলে খুব একটা ভালো ডিটেলস পাওয়া যাবে না, তবে ওভারঅল ছবিটা ফ্রন্ট ক্যামেরা আমার কাছে ব্যাক ক্যামেরা থেকে বেটার লাগছে। আর ভিডিও রেকর্ডিং আপনারা 1080p 30 পর্যন্ত রেকর্ড করতে পারবেন, যদিও ইএস নাই, থাকলে ভালো হতো। আর ভিডিও রেকর্ডিং সেগমেন্টে খুব বেশি একটা আশা করার দরকার নাই আর কি। তো এই ভিভো Y29 স্মার্টফোনটির প্রি অর্ডার পিরিয়ড চলবে আগামী 20 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং এটার প্রথম সেল শুরু হতে যাচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত। এই সময়টার মধ্যে যদি আপনারা প্রি অর্ডার করেন বা স্মার্টফোনটাকে কিনে ফেলেন, তাহলে কিন্তু আপনারা সাথে গিফট হিসেবে একটা রিরো B10 নেকব্যান্ড পাবেন। এটার বারবার আমি বেন10 বলে ফেলতেছিলাম কেন জানি। ভিভো Y29 স্মার্টফোনটির ভালো দিক মন্দ দিক উভয় দিকই রয়েছে, তবে আপনারা যদি স্পেসিফিকলি বাজেটের কথা চিন্তা করেন, খেয়াল করে দেখবেন এই ফোনটা ওয়ান অফ দি লার্জেস্ট ব্যাটারি অফার করতেছে, অ্যান্ড অলসো লুকটাও কিন্তু বেশ লুক্রেটিভ। কিন্তু পুরো ফোনটা বিবেচনা নিলে আমার একটু মিক্স ফিলিং আসতেছে। তবে আপনারা যারা ভিভো ফ্যান্স রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটা কি একমাত্র অপশন 20,000 টাকার বাজেটে। তো আশা করি আপনাদেরকে নিরাশ করবে না। আর আপনারাও এই স্মার্টফোনটির ব্যাপারে কি মনে করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা হিট দ্য লাইক এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আবারও দেখা হতে পারে আপনাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।